সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো আশা করছি আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওতে রয়েছে কিছু বিএসএনএল সম্বন্ধে আপডেট। রিসেন্টলি কিছু খবর পাবলিশ হচ্ছে, যাতে দেখা যাচ্ছে যে সমস্ত কাস্টমাররা জুলাই মাসে যখন আর কি রিচার্জের দাম বেড়ে গিয়েছিল, যখন জিও, ভোডাফোন এবং এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানগুলোকে 25 থেকে 27% বাড়িয়ে দিয়েছিল, তখন কিন্তু অনেকেই জিও, এয়ারটেল এবং ভোডাফোন ছেড়ে বিএসএনএলে সুইচ করে গিয়েছিল। কারণ বিএসএনএলের যে প্রাইসটা ছিল সেটা কিন্তু তখনও খুবই কম ছিল, এবং অবভিয়াসলি যে যদি কোনো একটা কোম্পানি যদি হঠাৎ করে 25 থেকে 27% তাদের প্রাইস বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু একজন সাধারণ লোকের কাছে কিন্তু রিচার্জ করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়, এবং মানে একটা পকেটের ওপর চাপ তো পড়েই, ডেফিনেটলি পড়ে। তো তখন অনেকেই কিন্তু বিএসএনএলে সুইচ করে গিয়েছিল, এবং বিএসএনএলও বলছিল যে তাদের নেটওয়ার্ক তারা আরও আপগ্রেড করবে, ভালো করবে। সেই প্রমিসটা কিন্তু তারা তখন করছিল, যেটা অবভিয়াসলি এখনও পর্যন্ত ফুলফিল হয়নি। তো রিসেন্টলি কিন্তু খবর পাবলিশ হচ্ছে যে বিগত নভেম্বর মাসে কিন্তু অনেক লোকেই বিএসএনএলকে কিন্তু ছেড়ে দিয়ে আবার প্রাইভেট যে অপারেটর আছে সেখানে কিন্তু সুইচ করছে, এবং এটা কেন হচ্ছে তার উপর আজকে আমরা একটু কথা বলবো। এবং আমি তখন যে ভিডিওটা বানিয়েছিলাম তাতেও আমি বলেছিলাম যে কী বিএসএনএলের খারাপ দিক এবং ভালো দিক রয়েছে, এবং বেশিরভাগটাই কিন্তু খারাপ দিক ছিল। অনেকেই অনেক রকম তাতে মন্তব্য করেছিলেন, কিছু ভালো কিছু খারাপ, তো সেটাতে আমি আর যাচ্ছি না। তো সেই ভিডিওটাও আছে, আপনারা দেখতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো যে খবরটা সামনে আসছে যে বিগত নভেম্বর মাসে প্রায় 2 লক্ষেরও বেশি লোক কিন্তু বিএসএনএল থেকে আদার্স যে কোম্পানিগুলো রয়েছে তাতে কিন্তু সুইচ করে গেছে, মানে পোর্ট করে নিয়েছে আর কি। তো এটা কেন হচ্ছে তার বিষয়ে আজকে আমরা কিছু কথা বলবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে বিএসএনএলের 4G লঞ্চ। তো বিএসএনএল কিন্তু বলেছিল যে নভেম্বরের শেষের দিক করেই কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তারা তাদের 4G সার্ভিস কিন্তু লঞ্চ করে দেবে, যেটা এখনও পর্যন্ত তার কিছুই হয়নি। মানে ইভেন যেখানে যেখানে ভালো চলছিল সেখানেও কিন্তু খারাপ হয়ে গিয়েছে তাদের সার্ভিস, এতটাই তাদের করুণ অবস্থা হয়ে গিয়েছে এখন। তো এটা কিন্তু সব থেকে বড় একটা কারণ আমার মনে হয়, যেটার জন্য কিন্তু অনেক লোকই কিন্তু বিএসএনএল ছেড়ে দিচ্ছে। তাদের 4G সার্ভিস কিন্তু মানে আপনি বলুন যে কতদিন আপনি ওয়েট করে থাকতে পারবেন একটা 4G সার্ভিসের জন্য, যেখানে কিন্তু এখন 5G লঞ্চ হয়ে এখন 6Gর ওপর কাজ করা শুরু করে দিয়েছে অপারেটরগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও 3G। তো এটা কোথাও না কোথাও সব থেকে বড় একটা ড্রব্যাক আমার মনে হয়। এরপরে অনেক কারণ রয়েছে, যদি আপনারা আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি ওখানে বলেছিলাম যে এত হিউজ লেভেলের যে পোর্ট হচ্ছে তার ফলে কিন্তু বিএসএনএলের যে সার্ভারগুলো রয়েছে তার উপর কিন্তু একটা চাপ পড়বে, এবং সেটা প্র্যাকটিক্যালি দেখা গেছে যে হিউজ পরিমাণ এত কাস্টমার হয়ে যাওয়ার ফলে কিন্তু তারা তাদের সার্ভিসটাকে আর আপগ্রেডই করেনি, মানে যেরকম সার্ভিস তারা দিচ্ছিল সেরকমই রেখে দিয়েছে। তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে আরও নেটওয়ার্ক খারাপ হয়ে গেছে। লোকে যেখানে ভালোভাবে কল করতে পারতো সেখানে এখন লোকে ঠিকঠাকভাবে কলও করতে পারছে না। ইভেন আমি আমার এখানের কথা যদি বলি, তাহলে এখানে কিন্তু আমি ঘরের ভিতর থেকে, যে আমি এখন বসে রয়েছি এখান থেকে বসে আমি কল করতে পারতাম, কিন্তু এখনকার দিনে আমি সেটাও পারি না করতে। এখন আমাকে কল করতে গেলে ছাদে যেতে হবে, যেয়ে কল করতে হবে। এবার এই এত ঠান্ডায় কে ছাদে যেয়ে কল করবে? তার থেকে আমার প্রাইভেট নেটওয়ার্কই ভালো, যে ভাই তুমি আরও 50 টাকা বেশি নাও, কিন্তু আমাকে ঘরে বসে যেন আমি কল মানে করতে পারি, বা ঠিকঠাকভাবে কিন্তু আমি নেটওয়ার্ক, যাতে আমি ঠিকঠাকভাবে নেটওয়ার্কও ঘরের ভিতরে বসে ইউজ করতে পারি। তো এটা কিন্তু সব থেকে বড় একটা প্রবলেম বিএসএনএলের। আমি তখনও বলেছিলাম এদের কিন্তু নেটওয়ার্ক কভারেজ একদম খারাপ, তাই জন্যই এখন অনেক কাস্টমার কিন্তু বিএসএনএলের হয়ে যাচ্ছে। যদিও এটা বিএসএনএলের কাছে কিন্তু খুব একটা সুবর্ণ সুযোগ ছিল নিজেকে রিভাইভ করার, এবং যে সমস্ত কোম্পানিগুলো তাদের প্রাইস বাড়িয়েছিল তাদের কিন্তু প্রাইস কমানোরও একটা বড় সুযোগ ছিল। কিন্তু ওই সরকারি কোম্পানি কোনো মানে এদের প্রোগ্রেস হয় না, বা যদি হয়েও থাকে কিছু তাহলে নিচে গ্রাউন্ড লেভেলে যারা আছে তারাই এদের সার্ভিস কিন্তু একদম জঘন্য করে দিচ্ছে। এরপরে হচ্ছে বিভিন্ন কোম্পানির কিন্তু নতুন নতুন রিচার্জ প্ল্যান বের করছে তারা। যেমন আমি রিসেন্টলি দেখলাম যে ভিআইয়ের কিন্তু একটা দারুণ প্ল্যান বেরিয়েছে, সেটা হচ্ছে 4Gতে তারা কিন্তু আনলিমিটেড নেট দিচ্ছে, এবং সেটাও করছে তারা 12 ঘন্টার জন্য দিনে।
তো সেটা হচ্ছে রাত 12টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত তাদের কিন্তু ফ্রি এবং আনলিমিটেড নেট দিচ্ছে তারা, এবং 4Gতে। তার ফলে কিন্তু 5Gতেও যাওয়ার দরকার পড়ছে না। এবং এর সাথে সাথে জিও এবং এয়ারটেলের যে 5G আনলিমিটেড রয়েছে সেখানেও একটা কিন্তু বড় রিচার্জের একটা অপশান দিয়ে রেখেছে। ধরুন এখন এয়ারটেল এবং জিওতে যদি আমরা 5G আনলিমিটেড ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে 2GB করে রিচার্জ করতেই হবে। কিন্তু কেউ যদি 1.5GB রিচার্জ করে সেও কিন্তু আপগ্রেড করে সেটাকে 5G করতে পারবে। 51 টাকার একটা বোধহয় রিচার্জ আছে, সেটা করে নিলে কিন্তু সেও আনলিমিটেড 5G ইউজ করতে পারবে। তো এই সমস্ত যে বড় বড় প্ল্যান এসে গেছে, বা জিওরও এখন একটা খুব ভালো প্ল্যান এসেছে 2025 টাকার, তার ফলে সেটাতে কত 200 দিনের মতো 2GB করে পার ডে এরকম কিছু একটা দিচ্ছে বোধহয়। আমি দেখলাম, আমি অতটা ভালো করে দেখিনি, আমি দিয়ে দেবো সাইডে। তো এই যে প্ল্যানগুলো এসেছে তার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক রিচার্জ করার মাল্টিপল অপশান পেয়ে যাচ্ছে জিও, ভোডাফোন, এয়ারটেলে। তার ফলে কিন্তু এই যে বিএসএনএলের এই যে মোনোপলিটা চলছিল সেটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে, এবং তার ফলে কিন্তু বিএসএনএল ধীরে ধীরে আবার তাদের কাস্টমার লুজ করে দিচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বিএসএনএলের এক্সিস্টিং কাস্টমার কিন্তু আরও অনেক কমে যাবে, এবং যেটা ছিল সেটার থেকেও এখন মনে হচ্ছে বিএসএনএলের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। এবং আমি যেহেতু নিজেও একজন বিএসএনএল ইউজার, রিসেন্টলি আমাদের এখানে মাস 2 আগে ফ্লাড এসেছিলো। তো ফ্লাডের পর কিন্তু এইখানে কিন্তু বিএসএনএলের একদমই অবস্থা খারাপ হয়ে গেছে, মানে যেটুকু ছিল সেটুকু আর কিচ্ছু নেই, মানে এখন এখানে কলও ঠিক করে করা যায় না। তো এরকম পরিস্থিতিতে কেউ কিভাবে বিএসএনএলকে নিয়ে চলবে, সেটাই হচ্ছে এখন প্রশ্নের জিনিস। তো ধীরে ধীরে কিন্তু বিএসএনএল থেকে অনেক লোক কিন্তু পোর্ট করে নিচ্ছে, আর এটাই হয়ে এসেছে। যতবার মানে রিচার্জের দাম বেড়েছে প্রথম দিকে সবাই হাইপ তুলেছে যে কমাতে হবে দাম, কিন্তু পরে গিয়ে সবই অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাও লোকের গা শোয়া হয়ে যাবে, লোকে জানে যে এটাও আমাকে রিচার্জ করতেই হবে, না হলে কিছু করার নেই। ইন্টারনেট তো এখন একটা মানে লাইফের একটা পার্ট হয়ে গেছে, এটা তো থাকতেই হবে এমন একটা বিষয়। তো এই ছিল আজকের ভিডিও, যাতে আমি খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করলাম যে বিএসএনএল কীভাবে ধীরে ধীরে আরও ধ্বংস হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি ধ্বংস হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি একজন বিএসএনএল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার এলাকাতেও কী অবস্থা বিএসএনএলের, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, অনেক দিন পর ভিডিও আসছে, একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সমস্ত বিএসএনএল ইউজার আপনার বন্ধুদের সাথে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।